নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি একটি কবিতাকে নিয়ে। কবিতাটি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের কবিতা। কবিতাটি হলো কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, লেখক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমি ভিডিওটা বানালাম, দেখলাম যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে, কারণ আমরা জানি ফার্স্ট সেমিস্টারে সমস্ত কিছু এমসিকিউ ভিত্তিক। তাই যদি আমরা এই কবিতাটা লাইন বাই লাইন খুব ভালোভাবে বুঝে নিই, তাহলে কোনো রকম এমসিকিউ ছাড়া যাবে না। তাই এই ভিডিওটা তোমাদের স্বার্থে, তোমাদের যাতে সুবিধা হয় কবিতাটা বুঝতে, তাই জন্য এই ভিডিওটা আমি করছি। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ জ্ঞান দেয়, এই কথা আমি বিশ্বাস করি। যদি সম্পূর্ণ ভিডিও না দেখি তাহলে সম্পূর্ণ তথ্য পাবো না, আর সম্পূর্ণ তথ্য না পেলে সম্পূর্ণভাবে এমসিকিউগুলো করা কিন্তু সম্ভব হবে না। তাই বারবার অনুরোধ করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এর পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ভিডিও আসবে। তো আর বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের কবিতায়। কবিতাটি হলো কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এবং এনার লেখক হলেন, এই কবিতার লেখক হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রথমে আমাদের কবি সম্পর্কে কিছু জানা যাক। আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী ধরনের কবি ছিলেন, প্রথম কথা আমাদের জানতে হবে। তো তিনি একজন ইংরেজ রোমান্টিক কবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যদি আমরা জন্ম দেখি তাহলে 7 এপ্রিল 1770 এবং তার মৃত্যু 23 এপ্রিল 1850। ইংরেজি সাহিত্যে রোমান্টিক কাব্য আন্দোলন সূচনায় তিনি যথেষ্ট সাহায্য করেছিলেন। তো 1798 খ্রিস্টাব্দে স্যামুয়েল টেলর কোলরিজের সঙ্গে তিনি যুগ্মভাবে লিরিক্যাল ব্যালাডস কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন। এটা তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, কিছু কিছু জিনিস কিন্তু মনে রাখার বিষয় এই কবিতাটিতে, সেগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে কি বললাম যে 1798 খ্রিস্টাব্দে স্যামুয়েল টেলর কোলরিজের সঙ্গে যুগ্মভাবে তিনি লিরিক্যাল ব্যালাডস কাব্য প্রকাশ করেছিলেন, এবং এইভাবেই রোমান্টিক কাব্য আন্দোলন কিন্তু সূত্রপাত হয়েছিল। তাছাড়াও 1843 সাল থেকে আমৃত্যু গ্রেট ব্রিটেনের পোয়েট লেউরেট বা রাজকবিও তিনি ছিলেন। তাহলে বলা যেতে পারে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিন্তু যথেষ্ট একটা জায়গা, কিন্তু বেশ ভালো রকম জায়গা কিন্তু ইংরেজি সাহিত্যে কিন্তু ছিল। যাই হোক, এবার এটা আমরা কবি পরিচিতি সম্পর্কে পেলাম। এবার আমরা একটু দেখে নেব যে কবিতাটি কি, কবিতাটি সম্পর্কে যে কিছু বিষয় আমাদের অতিরিক্ত কিন্তু কিছু নলেজ আমাদের রাখতে হবে। কবিতাটি সম্পর্কে যদি আমরা কিছু এক্সট্রা নলেজ রাখি তাহলে আমাদের এমসিকিউগুলো করতে সুবিধা হবে। যেমন আমরা যদি বলি প্রথমে যে এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এই যে কবিতাটি, এটা একটা পেত্তার্কীয় চতুর্দশপদী কবিতা, যাকে আমরা সনেট বলি। সনেটের আরেক নাম হচ্ছে চতুর্দশপদী কবিতা, 14 লাইনের কবিতা। ঠিক আছে, তো এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এটি একটি কিন্তু পেত্তার্কীয় চতুর্দশপদী কবিতা। কবি ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দাঁড়িয়ে নিচের দৃশ্যমান যে সকালবেলা যে লন্ডন শহর এবং যে টেমস নদীর যে সৌন্দর্য তিনি দেখেছেন, সেই সৌন্দর্যটাকে তিনি এই কবিতায় আমাদের সামনে তুলে ধরেছেন। তো এই যে কবিতাটি মোটামুটিভাবে বলছে
It was written between July 31, 1802 and September 3, 1802, মানে জুলাই মাসের 31 তারিখ 1802 থেকে সেপ্টেম্বরের 3 তারিখ 1802 মধ্যেই লেখা হয়েছিল এই কবিতাটি। এটা কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এখানে তোমরা অবশ্য দেখতেও পাচ্ছ সেপ্টেম্বর 3, 1802 কিন্তু দেওয়া রয়েছে, তাহলে সালটা আমাদের কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হতে হবে। কবিতার শিরোনামে উল্লেখিত তারিখের সঙ্গে ওয়ার্ডসওয়ার্থ যেদিনে লন্ডনকে ঠিক এইরকমভাবে দেখেছিলেন তা নাও মিলতে পারে আর কি। আসলে ওয়ার্ডসওয়ার্থের বোন ডরথির দিনলিপিতে উল্লেখ আছে যে তারা ওয়েস্টমিনস্টার ব্রিজে থেমেছিলেন জুলাই 31, 1802 তারিখে। তো সেপ্টেম্বরের প্রথম দিকে তারা ফিরেছিলেন কোথায়? লন্ডনে ফিরে আসেন। হয়তো ওয়ার্ডসওয়ার্থ ঘরে ফেরার পথে তিনি আবার যখন পুনর্বার লন্ডন শহরকে তিনি দেখেছিলেন, সেই স্মৃতির ওপরেই কিন্তু এই কবিতাটি লেখা। এটা তোমাদেরকে মনে রাখতে হয়েছে কিন্তু। তো এইটুকু আমরা জানলাম। তাহলে আমরা কি জানলাম? প্রথম কথা, এটা একটা সনেট। এটা কি সনেট? একটা পেত্তার্কান সনেট, যাকে পেত্তার্কীয় চতুর্দশপদী কবিতা বলছি। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে যে এখানে একটা তোমাদের ডেট রয়েছে, যে কবিতাটি কত থেকে কতর মধ্যে লেখা হয়েছিল। জুলাই 31, 1802 থেকে সেপ্টেম্বর 3, 1802 মধ্যেই লেখা হয়েছিল। এখানে তোমরা অবশ্যই জেনে রাখবে, এখানে ওয়ার্ডসওয়ার্থের বোনের নাম আমরা অবশ্যই পেলাম কি? ডরথির সঙ্গে তিনি কোথায়? লন্ডন ব্রিজের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, এবং হয়তো ওয়ার্ডসওয়ার্থ ফেরার পথে আবার যখন তিনি লন্ডনকে দেখেন তখন তিনি এই কবিতাটি লেখেন। এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হয়েছে। তাহলে আমরা এখন সরাসরি কবিতার প্রত্যেকটা লাইনকে আমরা পড়ব, এবং প্রত্যেকটা লাইন পড়ে আমরা মনে রাখার চেষ্টা করব। অবশ্যই শেষে আমি এর ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারো এবং সেখান থেকে তোমরা লিখে নিতে পারো। তাহলে শুরু করছি, এবং তোমরা ফলো করো প্রত্যেকটা লাইনকে। আমি যেগুলো বলছি সেগুলো তোমরা যদি একটু ফলো করতে পারো, আশা করি কবিতাটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। কি বলছে দেখো প্রথমে, যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। তাহলে এখানে আর্থ মানে আমরা বুঝতে পারছি পৃথিবী। তো বলছে আর্থ হ্যাজ নট, মানে কি? পৃথিবীর নেই, তাই তো। আর্থ হ্যাজ নট, পৃথিবীর নেই। এনিথিং মানে কোনো কিছু। শো মানে দেখানো। শো মানে কি? দেখানো। মোর মানে বেশি বা অধিক। আর ফেয়ার মানে কি? FAIR, ফেয়ার মানে সুন্দর। তাহলে লাইনটির অর্থ কি দাঁড়ালো? যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এটার মানে দাঁড়াচ্ছে যে পৃথিবীতে এর চেয়ে সুন্দরতর কিছু নেই আর। এটা বলতে চাইছেন প্রথম লাইনে, যে পৃথিবীতে এর থেকে আর সুন্দর কিছু নেই। তারপরের লাইনে এসো, বলছে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল কথার অর্থ হচ্ছে বোধ শূন্য, বা বেরসিক মানুষ, তাকে আমরা ডাল বলছি। সো ডাল উড হি বি, তাহলে উড বি, এখানে উড বি মানে হচ্ছে হয়, মানে হতে পারে। হি মানে এখানে বুঝতেই পারছো সে, বা এখানে যে ব্যক্তিটাকে বলা হচ্ছে সেই ব্যক্তিটি। বি অফ সোল হু কুড পাস বাই, এখানে একটা কথা রয়েছে যে তাহলে কি এই পাস বাই কথার অর্থ হচ্ছে উপেক্ষা করে যাওয়া বা চলে যাওয়া, পেরিয়ে যাওয়া, পাস বাই। তাহলে এই লাইনটির মানে কি? যে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, মানে বোধহীন কোনো একজন ব্যক্তি হয়তো এই দৃশ্যকে উপেক্ষা করে চলে যেতে পারে, সম্ভাবনা আছে। যে তাছাড়া বেরসিক মানে বোধহীন ব্যক্তি, বা ডাল মনে হচ্ছে বোধহীন ব্যক্তি বা নিরস ব্যক্তি, একমাত্র তারাই কি করতে পারে? এই এত সুন্দর একটা দৃশ্যকে কি উপেক্ষা করে চলে যেতে পারে। বাকি কিন্তু বেরসিক লোক ছাড়া বাকি এমন কোনো মানুষ নেই যে এই সুন্দর দৃশ্যকে না দেখে থাকতে পারবে না, মানে প্রত্যেকেই দেখবে। তাই কথাটা কি বলছে? তাই বলছে তো যে পৃথিবীতে এরকম কোনো এমন সুন্দর, এর থেকে বেশি সুন্দর কিছুই নেই, কিন্তু একমাত্র এই সৌন্দর্যতাকে না দেখে
উপেক্ষা করে চলে যেতে পারবে কি যারা বেরসিক মানুষ, তারা কিন্তু কি উপেক্ষা করে চলে যেতে পারবে। তারপরের লাইনে এসো কি বলছে দেখো, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। তাহলে এখানে বলছে সাইট মনে হচ্ছে দৃশ্য, টাচিং কথার অর্থ হচ্ছে মর্মস্পর্শী বা মনোমুগ্ধকর। এবার এখানে বলছে দেখো ইন ইটস ম্যাজেস্টি মানে এর মহিমায়, মানে এর মহিমায়, তার মানে কি বলছে মানে মর্মস্পর্শী এই দৃশ্যের রাজকীয়তার মহিমা অপার। এটার মানে কি দাঁড়ালো, মানে বলতে চাইছে যে এটি মনকে আর মুগ্ধ করে দেবে এমন একটা দৃশ্য। সে কি না, তার সেই দৃশ্যের মধ্যে একটা রাজকীয় ভাব রয়েছে, সেই রাজকীয় ভাব, এই দৃশ্যের মধ্যে যে রাজকীয় ভাব রয়েছে, সেই রাজকীয় ভাব যে কোনো মানুষের মনকে মুগ্ধ করে দিতে পারে। তার মানে এই কথাটা বুঝতে হবে যে এই দৃশ্যটার মূল্য কিন্তু যথেষ্ট। এই দৃশ্যটা এতটাই সুন্দর যে তাকে একটা রাজকীয় ভাব রয়েছে যার মধ্যে, মানে কি মানে আমরা রাজকীয় মানে কি যে কোনো জিনিস একটা উচ্চতর যার ভ্যালু রয়েছে তাকে আমরা রাজকীয় বলি। তাহলে নিশ্চয়ই এখানে সেই দৃশ্যটার একটা উচ্চতর ভাব রয়েছে কিছু একটা, মানে এটা সাধারণ কোনো দৃশ্য নয়, এই দৃশ্যটা সত্যি একটু আলাদা, মানে যেটা তোমাকে টাচিং মানে তোমার মর্মস্পর্শী, মানে তোমার মনকে মুগ্ধ করে দেবে এই দৃশ্যটা। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, দিস সিটি মানে এই শহর, দিস সিটি মানে হচ্ছে এই শহর। আর কি বলছে দেখো ভালো করে বুঝতে হবে, নাও মানে কি এখন, নাও মানে এখন, এখানে একটা কথা রয়েছে DOTH ডোথ, আর ডথ মানে কি, ডথ মানে এখানে হচ্ছে ডাস, DOES ডাস, ঠিক আছে, ডথ মানে হচ্ছে ডাস। তাহলে এটার মানে হচ্ছে ডথ ইজ অ্যান আর্কেইক ওয়ার্ড সামটাইমস ইউজ ইন পোয়েট্রি, মানে পোয়েট্রিতে কখনো কখনো এই ডথ কথাটাকে ইউজ করা হয়ে থাকে, মানে ডাসকে ডথ হিসাবে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তো এটার কি দাঁড়াচ্ছে লাইনটার মানে, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, গার্মেন্ট কথার অর্থ হচ্ছে পোশাক, আর ওয়্যার মানে হচ্ছে পরিধান করা। তার মানে এই লাইনটার কি মানে দাঁড়ালো, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, মানে এই নগর এখন যেন কি এক পোশাক পরিধান করেছে। তো সিটিটা কি সত্যি পোশাক পরিধান করেছে, একটা শহর কি সত্যি পোশাক পরিধান করতে পারে? তাহলে এই পোশাক আর আমাদের সাধারণ পোশাকের মতো নয়, এই পোশাক কিসের পোশাক সেইটা আমরা দেখি। কি বলছে দেখো, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, দ্য বিউটি অফ দ্য মর্নিং, তার মানে কি বিউটি অফ দ্য মর্নিং মানে সকালের, কি বলছে সকালের সৌন্দর্য, সকালের সৌন্দর্যতা, দ্য বিউটি অফ দ্য মর্নিং মানে সকালের সৌন্দর্য পরিবেশ, একটা সুন্দর পরিবেশ, সকালের সৌন্দর্য, একটা মধুময় দৃশ্যকে তিনি বলতে চাইছেন। তাহলে এখানে শুধু তাই নয়, শুধু বলছে সাইলেন্ট মানে নিঝুম বা একদম নিস্তব্ধ, বেয়ার মানে হচ্ছে যাকে বলবো নিষ্কলঙ্ক অনাবৃত, মানে পরিষ্কার আর কি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার। তাহলে এই লাইনটা কি বলতে চাইছে যে দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, তার মানে কি এখানে বলছে যে পরনে কি পড়েছে, তাহলে একটু আগেই বললাম না যে দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, মানে এই শহরটা পোশাক পরিধান করে আছে। এখন কিসের পোশাক পরিধান করেছে, এটা যে কোনো পোশাক নয়, এই পোশাকটা হচ্ছে সকালের যে সৌন্দর্যতা, তার যে একটা পোশাক, সেই পোশাকটা পরিধান করেছে, অর্থাৎ সকালে সুন্দর পোশাক পরিধান করেছে কে, আমাদের এই শহরটা। তাহলে এই পোশাকটা কিন্তু আমরা যে পোশাকগুলো পরেছি এই পোশাকের মতো নয়, এই যে সুন্দর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই সৌন্দর্যতার যে পোশাক সকালের, সেই সকালের সৌন্দর্যতার পোশাক পরেছে এই শহরটা। এবং কেমন বলছে সাইলেন্ট অ্যান্ড বেয়ার, মানে সৌন্দর্যটা একদম নিস্তব্ধ, মানে শান্ত নিঝুম, আর কি অনাবিল কথা মানে হচ্ছে
যার মধ্যে কি নেই, মানে কোনো ধোঁয়া দূষিত নয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা তাহলে এইটার মানেটা কি একটু যদি আমরা প্রথম থেকে এই দুটো লাইনে মানে আরেকবার পড়ি, দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার, এখানে কি বলতে চাইছে তাহলে আরেকবার বলি, যে এখানে বলতে চাইছে যে এই যে শহরটা, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ যে টেমস নদীর ওপরে যে ওয়েস্টমিনস্টার যে সেতুটা রয়েছে, সেতুটার ওপর দাঁড়িয়ে আছেন, সেই শহর থেকে তিনি যে দৃশ্যটা দেখছিলেন, সেই দৃশ্যটা সকালবেলার দৃশ্য, এবং সেই সকালবেলার দৃশ্যতে চারিদিকে সূর্যালোকের শহরটাকে একদম সুন্দর বানিয়ে দিয়েছে। সুন্দর, এই যে সুন্দর যে বানিয়েছে, তাই তিনি বলছেন যে সকালে এই সিটিটা একটা কি পরিধান করে আছে, একটা পোশাক পরিধান করে আছে, সেই পোশাকটা কিসের পোশাক, সকালে সৌন্দর্যতার পোশাক পরিধান করছে শহরটা। কোন শহর না, লন্ডন শহর। এই কথা তো আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। পরে দেখো কি আছে, শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, বলছে শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। এবার একটা একটা করে কথা বলি এখানে কি বলছে দেখো। প্রথমেই বলছে কি শিপস মানে আমরা সবাই জানি জাহাজ। এবার টাওয়ার্স মানে হচ্ছে তোমার এখানে উচ্চ চূড়া বিশিষ্ট যে ইমারতগুলো বলছে, মানে বড় বড় টল বিল্ডিংগুলোকে বা টলেস্ট বিল্ডিংসগুলোকে বলা হচ্ছে এখানে টাওয়ার্স, ঠিক আছে। আর ডোমস মানে হচ্ছে তোমার গম্বুজ, মানে উঁচু গম্বুজগুলোকে বলা হচ্ছে। কেমন মানে যেমন এখানে কবির মনে আসতে পারে যে বিখ্যাত যে সেন্ট পলস ক্যাথিড্রাল রয়েছে, ওয়েস্টমিনস্টার অ্যাবের কথাও এগুলো উঠতে পারে। এই ডোমস বলতে এগুলোকেই বোঝানো হচ্ছে এখানে, ঠিক আছে। তারপর থিয়েটার্স মানে হচ্ছে তোমার নাট্যশালা, তাহলে আর টেম্পলস মানে তো তোমরা বুঝতে পারছো যে মন্দিরগুলো রয়েছে। হ্যাঁ, তাহলে এই লাইনটার কি মানে হলো যে শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, মানে কি যে কি দেখা যাচ্ছে, জাহাজ, তারপর যে বড় বড় দুর্গগুলো, যে গম্বুজগুলো, বড় বড় যে তোমার লম্বা উচ্চ যে বিল্ডিংগুলো রয়েছে বা যে ইমারতগুলো রয়েছে, তারপরে যেগুলো তোমার থিয়েটার বা নাট্যশালা রয়েছে, এইগুলোকে বলা হচ্ছে। এইগুলো কি বলছে, বলছে লাই মানে কি কথার মানে হচ্ছে লাই মানে তোমার অবস্থান করছে, মানে ওপরে যে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে কবি এগুলোকে দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন, জাহাজ দেখতে পাচ্ছেন, তিনি বড় বড় ইমারতগুলোকে দেখতে পাচ্ছেন, তিনি গম্বুজ দেখতে পাচ্ছেন, তিনি আর কি দেখছেন, তিনি বিভিন্ন নাট্যশালাগুলোকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাছাড়া মন্দিরগুলোকে দেখছেন, মানে এগুলো সব অবস্থান করছে কোথায়, লন্ডন শহরে। সেটা কিন্তু ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে দেখা যাচ্ছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, বলছে ওপেন আনটু দ্য ফিল্ডস। ওপেন কথার অর্থ হচ্ছে দৃশ্যমান। ওপেন কথার অর্থ কি, দৃশ্যমান, ঠিক আছে। এখানে দৃশ্যমান আসলে বা স্পষ্ট বা হয়তো উন্মুক্ত, ঠিক আছে, এগুলো ওপেন। তো এখানে আনটু দ্য ফিল্ডস, এখানে আনটু দ্য ফিল্ডস কথার অর্থ হচ্ছে প্রান্তর পর্যন্ত, প্রান্তর পর্যন্ত, ঠিক আছে, একদম মানে দূর প্রান্তর পর্যন্ত একদম বিস্তৃত। তাহলে অ্যান্ড টু দ্য স্কাই মানে আকাশ পর্যন্ত। তাহলে এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে কি যে ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড দ্য স্কাই, মানে এটার মানে হচ্ছে বলছে এই যে যেগুলো অবস্থান করছে, কোনগুলো, এই যে একটু আগে বললাম যে জাহাজ, তারপরে তোমার যে বললাম যে উঁচু ইমারতগুলো, গম্বুজগুলো, নাট্যশালাগুলো, মন্দিরগুলো, এগুলো অবস্থান করছে কত দূর পর্যন্ত, বলছে সুদূর প্রান্তর পর্যন্ত। যতদূর পর্যন্ত আকাশটা কোথায় মিশেছে, কোনো মাটির সঙ্গে মাঠের সঙ্গে মিশে গেছে, নিয়ে একটা দিগন্ত, একটা প্রান্তর সৃষ্টি করেছে, সে ততদূর পর্যন্ত কি, ততদূর পর্যন্ত যেন কি এই যে জিনিসগুলো বলা হলো একটু আগে, যে জাহাজ, যে মন্দিরগুলো, গম্বুজগুলো রয়েছে, থিয়েটারগুলো রয়েছে, টাওয়ার্সগুলো রয়েছে, এগুলো বলছে ততদূর পর্যন্ত বিস্তৃত। সেগুলো কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, বলছে না ওপেন, সেগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে সেদিনকে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস ইয়ার। স্মোকলেস কথার অর্থ কি, প্রথমে একটা একটা করে বলি, যে অল ব্রাইট মানে অল বলে সব কিছু, যেগুলো একটু আগে বললাম সেই সব কিছুগুলোই। কি বলছে, ব্রাইট মনে হচ্ছে উজ্জ্বল বা চকচকে, তাহলে এই সব কিছুই উজ্জ্বল বা চকচকে। আর কি গ্লিটারিং মানে ঝলমল করছে, এরকম বোঝাচ্ছে গ্লিটারিং ইন দ্য স্মোকলেস ইয়ার। স্মোকলেস মানে হচ্ছে ধোঁয়াহীন,
স্মোকলেস মানে হচ্ছে ধোঁয়াহীন, ঠিক আছে। তাহলে ইয়ার মানে বাতাস, তাহলে এই কথাটার মানে কি? তাহলে এই কথাটার মানে হচ্ছে যে এই যে এতগুলি কথাগুলো বললাম যে যে জিনিসগুলো অবস্থান করছে সেগুলো একদম প্রান্তর পর্যন্ত বিস্তৃত, অনেক দূরের প্রান্তর পর্যন্ত বিস্তৃত। সে আকাশের নিচে যেখানে আকাশ মাটির সঙ্গে মিশে গেছে ততদূর পর্যন্ত মনে হচ্ছে যেন এগুলো বিস্তৃত, কিন্তু সেইগুলোকে এত সুন্দর কেন লাগছে তার কারণ হচ্ছে বলছে ধোঁয়াহীন বাতাস। বাতাসের মধ্যে সেদিনে কি ছিল না? কোনো ধোঁয়া ছিল না, তাই সব কিছু যেন কি উজ্জ্বল এবং কি করছে, উজ্জ্বল লাগছে এবং সব ঝলমল করছে। তাই জন্য দেখো কোনো জিনিস যদি তোমার সামনে একটা ধরো কুয়াশা, ধরো তুমি একটা জিনিস কোনো একটা কোনো দৃশ্যকে তুমি দেখছো, তার চারিদিকে ধরো কুয়াশা কি করবে? আমাদের প্রিভেন্ট করবে, কোনো জিনিসকে হয়তো দেখতে বাধা দেবে। কিন্তু ধরো সেই বাতাসের মধ্যে যদি কোনো কুয়াশা না থাকে, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন যদি বাতাস থাকে, তাহলে তুমি কি দেখতে পাবে? তোমার যে কোনো জিনিস তোমার সামনে কি মনে হবে? সব চকচকে বলেই মনে হবে। ঠিক সেই দিনটাও এখানে আমাদের উইলিয়াম ওয়াটসওয়ার্থ কি বলছেন, যেদিনে তিনি ওই ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে তিনি দাঁড়িয়ে আছেন, সেখান থেকে যখন তিনি ওই লন্ডন শহর এবং লন্ডন শহরে যে অবস্থিত যে সকল জিনিসগুলো তিনি দেখছেন, জাহাজ বলো, টাওয়ার বলো, গম্বুজ বলো, যাই মানে নাট্যশালা, মন্দির, যাই বলো না কেন, যে এইগুলো যে ও দেখছে, উনি যে দেখছেন এগুলো সব কিন্তু কি, সব কিন্তু বলছে পরিষ্কার দেখা যাচ্ছে। কারণ সেদিনে বাতাসে কি ছিল না? কোনো কিন্তু ধোঁয়া ছিল না। তাহলে আমরা যদি এই কটা লাইন, তার মানে এখানে তিনি কি বলতে চাইলেন? তিনি বলতে চাইলেন ভোরবেলায় লন্ডন শহর মানে ভোরবেলায় যে লন্ডন শহর যেদিনে তিনি দেখছেন আর কি, সেদিন লন্ডন শহরে ভোরবেলাটা একদম কি স্মোকলেস ছিল, ধোঁয়াহীন ছিল, এবং ধোঁয়াহীন থাকার ফলে সমস্ত কিছুগুলো কি সব ভালো দেখাচ্ছিল। কিন্তু তার কারণটা কি? ধোঁয়াহীন থাকার কারণটা কি না? ভোরবেলায় লন্ডন শহর থাকে নিদ্রামগ্ন অবস্থায়। এবার সূর্য ঘুম ভেঙে সবে উঠেছে, সূর্য হয়তো এই জাস্ট উঠেছে, কিন্তু শহরের সব কিছুর ওপর ধীরে ধীরে কি করছে? সূর্য তার আলো ফেলছে, কিন্তু যে গৃহস্থালির যে কাজকর্ম তখন কিন্তু আরম্ভ হয়নি। তাই চিমনি থেকে কোনো ধোঁয়াও বের হয়নি, বা কারখানা থেকেও সেরকম কোনো ধোঁয়াও নির্গত হয়নি, যার ফলে রাস্তাতেও সেরকম যানবাহনও চলছে না। তার ফলে চারিদিকে একটা ধোঁয়াহীন পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে ধোঁয়াহীন পরিবেশ সৃষ্টি হয়েছে, তার ফলেই চারিদিকটা কি ধোঁয়া মুক্ত একটা পরিবেশ পাওয়া যাচ্ছে, যার ফলে এই সকল জিনিসগুলো সকালবেলাতে, সেই ভোরবেলাতে তিনি কিন্তু খুব ভালোভাবে কিন্তু লন্ডন শহরটাকে তিনি দেখতে পেয়েছেন, এবং প্রত্যেকটা জিনিসকে তিনি খুব উজ্জ্বলভাবে তিনি দেখেছেন। বলছেন নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। এই কথাটা জানতে হবে। নেভার মানে কখনোও নয়, নেভার মানে কখনোও নয়। বলছে সান মানে এখানে সূর্য, সবাই জানি। মোর বিউটিফুলি স্টিপ, এখানে স্টিপ কথার অর্থ, স্টিপ মনে হচ্ছে পরিস্নাত করা বলতে এখানে মানে কি বলবো, ভিজে থাকা আর কি, মানে কোনো জিনিসকে সিক্ত করা দেখা বলা হচ্ছে, সেই জিনিসটা যে পরিস্নাত মানে স্নান করলে যেমন ভিজে যায়, সেরকম আর কি স্নান করেছে আর কি, সেইটাই ভেবে নাও। স্টিপ মানে স্নান করেছে। তাহলে এই লাইনটার মানেটা কি? যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, মানে কখনো দেখিনি আগে সূর্য তার এইভাবে যে কিরণ দিচ্ছে, এটা এর আগে কখনো দেখেনি। কে দেখেন? তিনি দেখেননি। কে দেখেননি? কবি এরকম এর আগে কখনো দেখেননি যে কখনো সূর্য এর আগে এত সুন্দর চারিদিকে কি সূর্যের কিরণ দিয়েছে, যার ফলে সব কিছুকেই ধীরে ধীরে কি তার সূর্যের আলোয় ভিজিয়ে দিয়েছে। সেটা আমি এর আগে কখনো দেখিনি। কি বলছে? ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল, ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার। এখানে একটা কথা মনে রাখি, ফার্স্ট মানে প্রথম, স্প্লেন্ডার কথাটা হচ্ছে উজ্জ্বলতা। তাহলে ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার মানে তার প্রথম উজ্জ্বলতা। এখানে কার প্রথম উজ্জ্বলতা? এখানে সূর্যের প্রথম উজ্জ্বলতার কথা বলছে। ভ্যারি, রক অর হিল,
ভ্যারি রক অর হিল মানে কি তার প্রথম উজ্জ্বল আভাতেই সে কি করেছে পাহাড় পর্বত এই যে উপত্যকাগুলো সেই উপত্যকার কথা বলা হয়েছে নেভার, তার মানে ওইগুলোর ওপরে কি পড়েছে সূর্যের আলো পড়েছে, তাই তো ওইগুলোর ওপর কি পড়েছে সূর্যের আলো। এই যে উপত্যকা পাহাড় পর্বত এবং তার সঙ্গে কি তিনি সূর্যোদয়টা দেখছেন, এই সূর্যোদয় দেখে কবি কি হয়েছেন মুগ্ধ হয়ে গেছেন। বলছে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, এর আগে সূর্যকে এত সুন্দর কখনো দেখিনি যে এত সুন্দরভাবে যে কিরণ দিয়েছে। এবং ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার যে প্রথম যে আলোকছটা তার যে প্রথম উজ্জ্বলতা সেই উজ্জ্বলতায় কাদের উপর ছড়িয়ে দিয়েছে ভ্যালি মানে এই উপত্যকা, রক মানে এই যে পাহাড় বা পর্বত যে পাথরগুলো রয়েছে, অর হিল যে পাহাড় রয়েছে, রক মানে যে পাথর রয়েছে এইগুলোর উপরে কি তার এই সূর্য তার যে প্রথম উজ্জ্বলতা ছড়িয়ে দিয়েছে, তার ফলে যে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এত সুন্দর যে সূর্যকে লাগছে সূর্যের আলোকে লাগছে তার আগে কখনো দেখেননি কবি বলতে চাইছেন। কি বলছে নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, তাহলে বুঝো আগে জিনিসটা কি বলছে যে নেভার মানে কখনোও নয়, নেভার স মানে মানে দেখেছিলাম, ফেল্ড মানে অনুভব করেছিলাম, কাম মানে এখানে CALM কাম মানে হচ্ছে কি প্রশান্তি, আর ডিপ মানে হচ্ছে গভীর। তাহলে এটার মানে কি নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ মানে কি কবি যে এই সকালবেলায় যে লন্ডন শহর এবং যে তার চারপাশের এলাকাটাকে তিনি দেখছেন তার মধ্যে তিনি কি খুঁজে পেয়েছেন একটা গভীর শান্তি খুঁজে পেয়েছেন, তিনি গভীর প্রশান্তিকে অনুভব করেছেন যার ফলে তিনি কি মুগ্ধ হয়েছেন। তাই তিনি কি বলছেন দেখো, বলছে কখনো দেখিনি আমি, বলছে নেভার স আই কখনো দেখিনি আমি, নেভার ফেল্ড কখনো অনুভবও করিনি, কি করিনি অনুভব এ কাম সো ডিপ কি গভীর এক শান্তি যা আমার মনকে মুগ্ধ করেছে। এই যে মনকে মুগ্ধ করেছে এই যে গভীর একটা প্রশান্তিকে আমি অনুভব করছি, এই অনুভবটা এর আগে কখনোও করিনি। আর এই প্রশান্তি অনুভব করতে করতে লন্ডন শহর তার চারপাশের যে দৃশ্য দেখছি, যে দৃশ্য এতটাই সুন্দর এর আগেও আমি কিন্তু কখনো দেখিনি এত সুন্দর দৃশ্য লন্ডন শহরকে কেন্দ্র করে। দ্য রিভার কি বলছে দেখো, তারপরেই আছে দেখো দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট হুইল। তাহলে দ্য রিভার বলতে এখানে কি বোঝাচ্ছে নদীটি, এখানে কোন নদীর কথা বলেছে টেমস নদীর কথা বলেছে, অবশ্যই টেমস নদীর কথা বলেছে। রিভার গ্লাইডেথ মানে স্বচ্ছন্দে বয়ে চলা, এখানে গ্লাইডেথ বলতে স্বচ্ছন্দে বয়ে চলা, তো রিভার গ্লাইডেথ মানে এখানে টেমস নদীর স্বচ্ছন্দে বয়ে চলাকে বলা হয়েছে। অ্যাট হিজ ওন হুইল মানে তার নিজের ইচ্ছাতেই বয়ে চলেছে, সেই ইচ্ছাটা কেমন সুইট হুইল মানে কি এখানে সুইট হুইল কথাটির মানে কি বলতে চাইছে দেখো গোটা লাইনটার মানে যে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট হুইল মানে কি উষাকালে কোনো নৌকা বা জাহাজ কিন্তু তখন কিন্তু যাত্রা করেনি, তাই কি হয়েছে সবগুলোই কি বাঁধা আছে, সব নৌকাগুলোই বাঁধা আছে। এবার দেখো এই যে কোনো ভাসমান কিন্তু সেখানে কোনো নৌকা নেই, যারা কি করছে নদীর যে গতিকে কেউ বাধা দিতে পারছে না, তাই নদী বাধাহীনভাবেই কি করছে নিজেই বয়ে চলেছে এবং তার যে বয়ে চলাটার মধ্যে একটা সুইটনেস রয়েছে, সুইট হুইল সে একদম নিজের ইচ্ছায় সুন্দর মন নিয়ে কি করছে নদীটা বয়ে চলেছে, অর্থাৎ টেমস নদীটা বয়ে চলেছে। কেন সুন্দর মন নিয়ে, কারণ ওই তো বললাম যে যখন ভোরবেলায় বা সকালবেলায় তখন কোনো লঞ্চ বা কোনো বোট তখন চলেনি, কোনো জাহাজ চলেনি, সব নোঙর ফেলা আছে, সব কোথায় পাড়ে নোঙর ফেলা রয়েছে, যার ফলে কি তারা যখন চলাচল বা পারাপার করে নদী পারাপার করে তার ফলে তারা যে নদীর গতিকে অনেক সময় বাধা দেয় সেই বাধাটা সেখানে নেই, যার ফলে নদী নিজের ইচ্ছাতে কিন্তু বয়ে চলেছে, সেই কথাটাই তিনি এখানে বলতে চেয়েছেন। ডিয়ার গড দ্য ভ্যারি হাউসেস সিম অ্যাসলিপ, ডিয়ার গড
বলছে ডিয়ার গড মানে হে পরমেশ্বর, ডিয়ার গড বলতে এখানে হে বলছে হে পরমেশ্বর, কি বলছে দ্য ভ্যারি হাউসেস, বলছে এমনকি বাড়িগুলিও, দ্য ভ্যারি হাউসেস এমনকি বাড়িগুলিও সিম মনে হচ্ছে মনে হয়, সিম মনে হয় অ্যাসলিপ ঘুমন্ত, ঘুমন্ত। আসলে দেখো কি বলছে, বলছে মনে হয় যে এই লাইনটার মানে বলছে ও ডিয়ার গড দ্য ভ্যারি হাউসেস সিম অ্যাসলিপ, বলছে মনে হয় সমস্ত লন্ডন নগরী যেন ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। প্রকৃতপক্ষে লন্ডন নগরী কিন্তু একদম ভোরবেলায় নীরবই থাকে, তাহলে কোনো কর্মব্যস্ততার চিহ্ন কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে না। নদীও নিজের মতো কি চলেছে, বয়ে চলেছে। গির্জা গম্বুজগুলো যে বড় বড় ইমারতগুলো রয়েছে তারাও যেন কি শান্ত অবস্থায় রয়েছে, তাদেরও কোনো ইয়ে নেই, তারাও কিন্তু একটা শান্ত অবস্থায় কিন্তু রয়েছে। তাহলে এই যে শান্ত অবস্থায় যে রয়েছে, তার ফলে কি চারিদিকটা একটা প্রশান্তি অনুভব করে যাচ্ছে, রাস্তাও কোনো চিৎকার চেঁচামেচি নেই, কলকারখানায় তখনও কোনো কাজ কিন্তু আরম্ভ হয়নি। তাহলে কবি মনে হয়েছে যে বাড়িগুলিও যেন কি হয়েছে, বাড়িগুলিও যেন তারা গভীর নিদ্রায় চলে গেছে। কিন্তু একটা কথা মনে রেখো, বাড়ি তো এমনিতেই কি, বাড়িগুলো তো এমনিতেই কি ওরা কি নির্জীব, বাড়িতে জীবন নেই, কিন্তু তবু বাড়িকে বলছে তারা ঘুমাচ্ছে। আসলে একটা কথা মনে রাখবে, যখন কোনো নির্জীব বস্তুর মধ্যে কোনো ব্যক্তির গুণকে আমরা আরোপ করি তখন তাকে আমরা পার্সোনিফিকেশন বলি। তাহলে এরকম কিন্তু দুটো পার্সোনিফিকেশন কিন্তু আমরা পাচ্ছি। এর একটু আগেও দেখো আমরা পেয়েছি দ্য সিটি নাও ডোথ লাইক আ গার্মেন্ট ওয়্যার। তাহলে গার্মেন্ট ওয়্যার, সিটি কি গার্মেন্ট পরতে পারে? গার্মেন্ট কারা? যারা যার জীবন আছে সে তার পোশাক পরিধান করবে। তাহলে এখানে সিটির তার তো সিটির তো কোনো জীবন নেই। সিটি যে কথাটা, সিটি শহর তো নিজে নির্জীব, শহরের মানুষগুলো সজীব, কিন্তু শহর তো নির্জীব, কিন্তু সেই শহরটাকে কি একটা ব্যক্তিরূপে প্রকাশ করা হয়েছে যে সেও পোশাক পরিধান করছে। তাহলে সেটাও একটা কি পার্সোনিফিকেশন। তাহলে পার্সোনিফিকেশন কাকে বলবো? যখন কোনো নির্জীব বস্তুর মধ্যে কোনো ব্যক্তিত্বকে আরোপ করা হবে বা কোনো ব্যক্তির গুণকে আমরা ঢেলে সাজাবার চেষ্টা করব কোনো একটা নির্জীব বস্তু বা নির্জীব কোনো জিনিসের মধ্যে, তখন তাকে আমরা পার্সোনিফিকেশন বলবো। তাহলে এটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এটা কিন্তু মনে রাখবে। কেন মনে রাখবে? এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ধরো এই লাইনটা ধরো তোমাদেরকে দিয়ে দিয়েছে দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, বলো এটা কোন ফিগার অফ স্পিচকে বলা হচ্ছে, তাহলে কিন্তু তোমাকে তখন কিন্তু এটা পার্সোনিফিকেশন অবশ্যই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এই জিনিসগুলো তো মনে রাখার বিষয় কিন্তু, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। তাহলে এটা বলে দিলাম। তাহলে এখানে যখন দেখবে কোনো ব্যক্তির মধ্যে কোনো নির্জীব বস্তুর মধ্যে ব্যক্তিত্বকে আরোপ করা হচ্ছে তখন সেটা পার্সোনিফিকেশন। তাহলে একটা উদাহরণ পেলাম, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এর একটা ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে এখানে, এটাও পার্সোনিফিকেশন। তাও কি দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, এখানেও তাই মনে হচ্ছে, এটাও কিন্তু একটা পার্সোনিফিকেশন। এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এই কথাটা কি বলছে? অল কি বলছে? অল অ্যান্ড অল দ্য মাইটি হার্ট, মাইটি মানে বিশাল, হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ড, ইজ লাইং স্টিল মানে এখনও শান্ত হয়ে ঘুমিয়ে আছে। তাহলে এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন, কিন্তু মনে রাখতে হবে যে অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। আসলে কি এই লাইনটার মানে কি? দেখো, আসলে লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী, তো এটি ধরো দেশের প্রাণ কেন্দ্র। যেমন একটা মানবদেহের হৃৎপিণ্ড যেমন একটা মানুষকে কি রাখে, একটা সজীব রাখে, ঠিক আছে? তাহলে সে হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র। আমাদের মানব দেহের প্রাণকেন্দ্রকে হৃৎপিণ্ড বা কোনো জীবের কোনো সজীব বস্তুর কোনো সজীব কোনো পশু বা পাখি বা যে কিছুই হোক না কোনো সজীব যে হবে, একটা সজীবের প্রাণকেন্দ্র হচ্ছে কি একটা হৃৎপিণ্ড। তেমনি আমাদের এই লন্ডন শহরের বলছে নাকি লন্ডন শহরকে যেন লন্ডন শহর কি ইংল্যান্ডের যেহেতু রাজধানী, সেই ইংল্যান্ডকে যেন সজীব করে রেখেছে কি এই লন্ডন শহর। তো লন্ডন শহরকে এখানে হৃৎপিণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এটাই বলছে যে হৃৎপিণ্ড যেমন মানব দেহের অন্যান্য অঙ্গকে সজীব রাখে, তেমনি লন্ডন শহর দেশের প্রতিটা অংশকে করে তুলেছে সক্রিয়। তাই শহরটি এতটাই গুরুত্বপূর্ণ যে লন্ডন শহরকে কি হৃৎপিণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু খুব সকালে লন্ডন নগরী শান্ত হয়ে থাকে। যে লন্ডন নগরী কি গোটা ইংল্যান্ডকে কি সক্রিয় করে রাখে, সেই লন্ডন নগরী কি সেই সকালবেলা থেকে শান্ত হয়ে আছে, যেন স্তব্ধ হয়ে আছে। তাই এই প্রকাণ্ড একটা দৈত্য যার হৃৎস্পন্দন কি যেন মনে হচ্ছে স্তব্ধ হয়ে আছে, যেন লাইং স্টিল, যেন শান্ত হয়ে তার হৃৎপিণ্ডটা ঘুমাচ্ছে, অর্থাৎ কি
এখানে লন্ডন নগরীটা ঘুমাচ্ছে, এই কথাটাই এখানে বলা হয়েছে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে এই গোটা কবিতাটা, প্রতিটা লাইন আমি তোমাদেরকে বলে দিলাম এবং তোমাদেরকে যে মানেগুলো আমি বললাম সেগুলো লিখে নেবে, যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং রয়েছে সেগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এবং সেটা তোমরা স্ক্রিনশট করে নিও এবং সেটা তোমাদের ক্ষেত্রে হেল্প করবে। আশা করি এখানে প্রত্যেকটা লাইন তোমাদেরকে বুঝিয়েছি, প্রত্যেকটা মানে বুঝিয়েছি এবং এক্সপ্লেনও করে দিয়েছি। আশা করি এরপর দেখবে তোমাদের কোনো এমসিকিউ ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। অবশ্যই মনে রাখবে এটা প্রকাশের তারিখটা এবং কবির নাম, ঠিক আছে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তো এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে।